বিশ্বকাপ ফাইনালের মহারণ রাতে চতুর্থ শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার অবসান চায় স্পেন। মহাকাব্যিক ম্যাচ দেখার অপেক্ষা। টাইমস স্কয়ারে সমর্থকের ঢল, উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। জিতি হারি এটা পরের বিষয়, আমাদের ফাইনালে গেছি, এইটা আমাদের কাছে সব। জিতবো আমরা আর্জেন্টিনা সাপোর্টার। সাইডটা স্টার অলরেডি আমাদের হয়ে গেছে, কিছু সময়ের ব্যাপার। Let's go Argentina, let's go. And I think Messi does that for us. I think Spain's going to win. I think Spain will win 2-0. 50-50 ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনা একটু ফেভারিট আছে। মেসি সেরা, মেসি বেস্ট। আশা করছি যে আর্জেন্টিনা জিতবে। শিরোপার মঞ্চে নিরীক্ষা চান না স্ক্যালোনি। শিষ্যদের পক্ষে বাজি ফুয়েন্তের। রোমাঞ্চ ছড়াচ্ছে গোল্ডেন বল ও বুটের লড়াই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বর হত্যা মামলার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা সহ অন্তত 41 জন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মঙ্গলবার, জানালেন চিফ প্রসিকিউটর। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ মির্জা ফখরুলের। সংবিধান সংশোধন কমিটিতে চান বিরোধী দলকে। জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। পাসপোর্টে নাম পাল্টে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। বেসামরিক আদালতেও মামলার পরামর্শ। গুলশানের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিল দুদক। আদালতের নির্দেশে তালা ভেঙে তল্লাশি। মিলেছে দুর্নীতির নানা আলামত। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মহাপ্রয়াণ দিবসে নানা আয়োজন। পাঠকের স্মৃতিতে আজও অমলিন গল্পের জাদুকর। চরিত্র অনুপ্রেরণা যোগায় তরুণদের। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্ব আসরের ফাইনালের মহারণ রাতে আত্মবিশ্বাসের টইটুম্বুর আর্জেন্টিনা। বৃষ্টি বাধার পরও অনুশীলনে চনমনে মেসি এনজোরা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে উঠছে স্পেন। শিষ্যদের পক্ষেই বাজি দে লা ফুয়েন্তের। যদিও বাজে আবহাওয়ায় শেষ দিনে করেনি অনুশীলন। নিউ জার্সিতে দ্য ফাইনাল শুরু রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ প্রিভিউ। বাজে আবহাওয়ার কারণে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা আছে এই দলটা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি দেখে কে বলবে কোনো চিন্তা আছে তাদের? বরং পুরোটা সময় হাস্যরস আর খুনসুটিতেই ব্যস্ত ছিলেন মেসি, ডেপলরা। অবশ্য এটা তাদের বাইরের রূপ, ভেতরে কি কাজ করছে সেটা অনুমান করা কঠিন। পুরো বিশ্বকাপে কেউ পারেনি, প্রতিটা ম্যাচে তারা হাজির হয়েছে নতুন সব রূপে। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা ইউনিটি, যেটার উপর ভর করে ওরা ফাইনালে। তাই আরো একবার, হয়তো শেষবার জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা জানি আর্জেন্টিনা ভালো দল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। মাঠে অবশ্যই তার প্রতিফলন থাকতে হবে। শেষ কথা হলো, আমরা ফাইনালটা জিততে চাই। ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ স্পেনের 4 ডিফেন্ডার, মিডে দুর্দান্ত করা রদ্রিকেও রাখা হয়েছে এই তালিকায়, যেখানে আর্জেন্টিনার শুধু কুতি রোমেরো। অ্যাটাকিং এ শীর্ষ 10-এ কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। যদিও এখানে মেসি সেরা, তবে লুই দে লা ফুয়েন্তে বাজি ধরছেন শিষ্যদের পক্ষেই। নিঃসন্দেহে দারুণ একটা ম্যাচ হবে। আমরা মেসিকে নিয়ে সতর্ক, মুহূর্তের সুযোগে সে সব ভেস্তে দিতে পারে। তবে আমাদেরও দারুণ একটা দল আছে, আমি ওদের উপর আস্থা রাখতে চাই, কারণ সেই সামর্থ্য তাদের আছে। এবারের বিশ্বকাপে যেখানে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেনের মাত্র 1। সবশেষ দেখায় তাদের কাছে আলবি সেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল 6-1 ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু দলের একমাত্র দেখায় জয় আছে শুধু মেসিদেরই। নিউ জার্সির সবুজ গালিচায় অমরত্বের হাতছানি। বিশ্বের তৃতীয় দল হিসেবে আর্জেন্টিনার টানা দ্বিতীয় ফাইনাল জয়, নাকি স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান? সময়ের পরিক্রমায় মিলবে এই প্রশ্নের জবাব। যদিও বলতে দ্বিধা নেই, ফাইনালের আগে নানা সমীকরণে এগিয়ে স্পেন। তবে শেষ মুহূর্তে যদি আবারও জমে যায় একজন লিওনেল স্ক্যালোনি আর লিওনেল মেসির রসায়ন, তবে এই পিচেই হতে পারে আর্জেন্টিনার আরো একটা বিজয় গাথা।
নিউ জার্সি থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বৃষ্টির বাধায় আটকানো যায়নি আর্জেন্টিনাকে। স্পেন ফিরে গেলেও ঘণ্টাখানেক অপেক্ষার পর অনুশীলন করেছে স্ক্যালোনি বাহিনী। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের রণকৌশল ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না লিওনেল স্ক্যালোনি। সেমিফাইনালে দারুণ খেলা সিমিওনেকে দেখা যেতে পারে বিগ ম্যাচেও। কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল একাদশ, জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বিশ্বকাপের ফাইনাল বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং সেশন। লিওনেল মেসি এবং তার পুরো দল অনুশীলন করছে। বিগ ম্যাচ, আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা দুই দলই 2 কন্টিনেন্টাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লিওনেল স্ক্যালোনি, যিনি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে জিতেছেন এবং এবারও কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে আর বিবেচিত হচ্ছে। সেমিফাইনালে যে একাদশটা খেলেছিল সেই একাদশেরই অধিকাংশ ফুটবলার মাঠে নামবেন ফাইনালে স্পেনের বিপক্ষে। একটু বলতে চাই কোন জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। গত ম্যাচে আমরা দেখেছিলাম হুলিয়ানো সিমিওনেকে তিনি মাঠে নামিয়েছিলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, স্টার্ট করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে। ঠিক ওই পজিশনে কিন্তু মূল একটা দ্বিধাদ্বন্দ্বের কাজ করছে। 4-4-2 ফরমেশনে খেলেছিল, সেই মিডফিল্ডে সিমিওনের জায়গায় কাকে খেলাবেন বা কে খেলবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। সেখানে 3 জন কন্টেন্ডার রয়েছেন, সিমিওনো তো আছেনই, রদ্রিগো ডিপল অথবা নিকোলাস গঞ্জালেস, যে কোনো একজনকে হয়তোবা বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি, যাকে ফাইনালে তিনি খেলাবেন। আরও একটা কিন্তু চিন্তার জায়গা রয়েছে, রাইট ব্যাকের যে পজিশনটা, সেদিক থেকে কিন্তু গোল কনসিড করেছিল আর্জেন্টিনার ফুটবল দল ইংল্যান্ডের এগেনস্টে এবং সেই ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন নাহুয়েল মলিনা, যদিও পরবর্তীতে তাকে পরিবর্তন করে গঞ্জালো মন্টিয়েলকে নামানো হয়েছিল। গঞ্জালো মন্টিয়েল কিন্তু নামার পরে আমরা দেখেছি তিনি সেই জায়গাটা ভালো একটা ট্যাকেল দিয়েছিলেন এবং সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে বা তার দিক থেকে তেমন কোনো আক্রমণ করতে পারেনি। তো এই দুইটা জায়গায় কিন্তু হয়তোবা চিন্তার কারণ বা এই দুই জায়গাতেই পরিবর্তন আনতে পারে। ফাইনালেও নিশ্চয়ই আর্জেন্টিনা চাইবে লিওনেল মেসিকে কেন্দ্র করেই আক্রমণ ভাগটা সাজাতে। লিওনেল মেসি চাইবেন গোল করতে বা গোল করিয়ে দিতে। যেই দুটো জায়গায় চেঞ্জেসের কথা বলছি, সেই দুজন ছাড়া বাকি সবাই যারা খেলেছেন গত সেমিফাইনাল তারা সবাই ফাইনালেও খেলবেন। কিন্তু যদি প্রয়োজন মনে করে অবশ্যই সেই জায়গাগুলোতে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টাইন ভক্তরা, সেই সঙ্গে 16 বছর পর আবারও ফুটবল বিশ্বে নিজেদের সেরা প্রমাণের দ্বার প্রান্তে স্পেন। লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিউ জার্সি থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে নিউ জার্সির এই ম্যাট লাইফ স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে ফাইনাল আর্জেন্টিনা এবং স্পেনের মারণ লড়াই। 82,000 দর্শকে কানায় কানায় পূর্ণ থাকবে এই গ্যালারি। ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠান এবং ম্যাচের মাঝখানে হাফ টাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, জাস্টিন বিবার ও শাকিরার মতো সঙ্গীত শিল্পীরা। সমস্ত প্রস্তুতি এখন সম্পন্ন। শেষ প্রস্তুতির অংশ হিসেবে নিউ জার্সির মরিস টাউনের প্রশিক্ষণ ক্যাম্পের বৃষ্টিস্নাত দুপুরে আর্জেন্টিনা দলের অনুশীলন। মাঠে বেশ চাঙ্গা ভাব লিওনেল মেসিদের। শিষ্যদের নিয়ে শেষ কৌশলটা যে এখানেই নিয়ে ফেলেছেন স্ক্যালোনি। আর মেগা ফাইনালে আর্জেন্টিনা অনুশীলনের সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল না স্পেনের। নিউ জার্সির বৈরী আবহাওয়ার কারণে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে পারেনি লা রোহা। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বলে কথা, এ যেন শ্রদ্ধাভাজন মেসির সাথে স্নেহের পরশ মাখা ইয়ামালের দ্বৈরথ, যা সবুজ মাঠের গণ্ডি পেরিয়ে এক দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে গোটা বিশ্বে। আর্জেন্টিনার ভক্তদের চোখে এখন একটাই স্বপ্ন, চতুর্থবারের মতো বিশ্বজয়। আর্জেন্টিন ভক্ত হিসেবে আমরা বিশ্বাস করি মেসির হাতে উঠবে বিশ্বকাপ। চাপা পাওয়ার কিছু না, যদি পাই এটা বোনাস হিসেবে আমরা নিয়ে নিব। এটাই সাইডটা স্টার অলরেডি আমাদের হয়ে গেছে, জাস্ট কিছু সময়ের ব্যাপার। বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বর আর্জেন্টিনার পরেই অবস্থান স্পেনের। যদিও তথ্য উপাত্ত আর পারফরমেন্সে নেশনস লিগ ও ইউরো চ্যাম্পিয়নদেরকেই এগিয়ে রাখছেন অনেকে। বিশ্ব ফুটবলে বাংলাদেশের চিরচেনা বিভক্তিটাও যেন ফাইনালে জিইয়ে রাখছেন কেউ। ব্রাজিল সমর্থকরা এখন পুরো দস্তুর স্পেন ভক্ত। I think Spain's gonna win. Spain's a really good team. They have a really good defense. And goal Lamine Yamal! I think Spain will win 2-0. Yamal will score.
হাই ভোল্টেজ এই ম্যাচের আগে নিউ ইয়র্ক যেন উৎসবের নগরী। ফাইনালের আগে চলছে ভক্ত বা সমর্থকদের আধিপত্যের লড়াই, যেখানে আর্জেন্টাইনরা এগিয়ে থাকলেও সমানে সমান টেক্কা দিচ্ছে স্প্যানিশরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফাইনালের আগে বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন সারা দেশের ফুটবল ভক্তরা। আর্জেন্টিনা সমর্থকদের আশা গোল্ডেন বল ও গোল্ডেন বুট সহ মেসির হাতেই উঠবে দ্বিতীয় শিরোপা। তবে বড় একটা অংশ সমর্থন দিচ্ছে স্পেনকে। তাদের দাবি আলবিসেলেস্তেদের কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে স্পেন। বিশ্বকাপের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এক মাসের বেশি সময় ফুটবলে ডুবেছিল বাংলাদেশ। রাত জেগে খেলা দেখা, দিনভর পছন্দের দলকে সমর্থনে উল্লাস, র্যালি, গ্রাফিতি, তর্ক বিতর্ক। আনন্দের কোনো কমতি ছিল না ফুটবল প্রেমীদের মাঝে। বাংলাদেশের ফুটবল উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পর্দা নামতে চলেছে ফুটবল বিশ্বকাপের। দুই পরাশক্তি আর্জেন্টিনা স্পেনের ফাইনাল দেখতে মুখিয়ে আছে গোটা দেশ। অনেকেরই দৃঢ় বিশ্বাস আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। প্রথম থেকে আমরা বিভিন্ন প্রোপাগান্ডার মধ্যে ছিলাম। আমাদের যে ওভারকামটা হয়েছে এটা পুরা বাংলাদেশটা বিশ্ববাসী জানে। আর্জেন্টিনা যে আমাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে এবং আমাদেরকে যে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার একটা সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা আর্জেন্টিনার কাছে কৃতজ্ঞ। এদিকে প্রিয় দল বাদ পড়ায় অনেকে ফাইনালে সমর্থন দিচ্ছে স্পেনকে। মুসলমানদের সঙ্গে যে 2 নম্বরটা করে আজকে এই ফাইনালে আসছে, তাদেরকে তো প্রশ্নই আসে না আমাদের সাপোর্ট করা। আমার বিশ্বাস স্পেনই নিব, আর আমার শতভাগ আশাবাদী। সবসময় আর্জেন্টিনা 3টা দিছে, এবার আর্জেন্টিনায় ফাইনালও 3টা খাইব। মূলত ব্রাজিল সাপোর্টার, সো অবভিয়াসলি আমরা এখন বর্তমানে স্পেন সাপোর্ট করব। পারি যদি নিরপেক্ষ হয় তাহলে স্পেন এবার শিরোপা জিতবে। একসঙ্গে বড় পর্দায় ফুটবলের এই মহারণ দেখার প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। উপভোগ্য এক ফাইনালের অপেক্ষায় সবাই। এইবার বিশ্বকাপে কোনো ম্যাচই হারি নাই, আর এই 20 তারিখ তো হারার কথাই ওঠে না। আমরা এইবারই 4টা স্টার যোগ হবে আমাদের। আমরা চাই এবার ফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় হবে। আমরা বড় পর্দায় এবং রাত্রে আমরা খেলা দেখব এবং আমরা এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, বিনোদন করব। মেসি, ইয়ামাল, দৈরত জমে উঠবে ফাইনালের মঞ্চে। আরও একটা নির্ঘুম রাত কাটবে বাংলাদেশের ফুটবল অনুরাগীদের। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। 2022 সালে বিশ্বকাপ ফুটবল দেখানোর নামে 140 কোটি টাকা দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, ফুটবল খেলা দেখানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তদন্ত চলছে। এছাড়া বিশ্বকাপের খেলা দেখানোর মাধ্যমে সম্প্রচার সত্ত্বের প্রায় সমস্ত খরচ তোলা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী। ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে দেখা যায় খেলাপ্রেমীদের উন্মাদনা। 12 জুন থেকে 1 মাসেরও বেশি সময় ধরে 48টি দেশের মধ্যে ফুটবলের লড়াই শেষে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশ এবার ফিফার কাছ থেকে সরাসরি $3.85 মিলিয়ন সম্প্রচার সত্ত্ব কিনে সাব লাইসেন্সিং এর মাধ্যমে ফুটবল খেলা সম্প্রচারের ব্যবস্থা করে। বিশ্বকাপ ফুটবল 2026-এর খেলা সম্প্রচারের নানা দিক তুলে ধরতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। এতে বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বিশ্বকাপ সম্প্রচারে সামগ্রিকভাবে বিটিভির লাভের দিক তুলে ধরেন। ট্রান্সমিশন টাইমটা আমরা ব্যবহার করেছি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানোর জন্য। সেই টাইমের কিন্তু একটা খরচ ছিল, সেখানে আমাদের একটা অনুষ্ঠান নির্মাণ করতে হতো। সেই অনুষ্ঠান নির্মাণের খরচটাও যদি আমরা অন্তর্ভুক্ত করি, সেক্ষেত্রে আমরা লাভজনক জায়গায় চলে যাবো। ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব সরাসরি কিনে কয়েকটি গণমাধ্যমে খেলা দেখানোর মধ্য দিয়ে সরকারের ব্যয় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, ফিফার অর্থ পরিশোধের পর মাত্র 3 থেকে 4 কোটি টাকার ঘাটতি হতে পারে। $3.85 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। আমরা আবার সাব লাইসেন্সিং করেছি এবং সেখান থেকে প্রায় বেশিরভাগ টাকাই আমরা উত্তোলন করেছি। অপরদিকে আওয়ামী লীগের আমলে 2022 সালের বিশ্বকাপে ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন সম্প্রচার সত্ত্ব কেনা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে জানান মন্ত্রী। তখনও ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন
কেনা হয়েছিল। সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ। সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি। বিভাগীয় তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। ভবিষ্যতে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো জনপ্রিয় ফুটবল দলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে বিশেষ কর্মসূচি নেয়ার ব্যাপারে ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। খরচটুকুও আমরা তুলে ফেলেছি বেসরকারি জায়গা থেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 2013 সালের 5 মের সেই রক্তাক্ত রাত শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হয় নৃশংস হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের এক যুগের বেশি সময় পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বিচার প্রক্রিয়া। ঘটনার তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ ও বিজিবি প্রধান সহ 41 জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তালিকায় আছেন 71 টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবির। তদন্তের অগ্রগতি জানতে রোববার সকালে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। আমাদের যে অভিযোগ ছিল খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। আমরা একটু পর্যালোচনা করে আমরা এই 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা আমাদেরকে বলবো। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় 61 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়ার্ড স্প্রেড বলবেন না। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবেন চিফ প্রসিকিউটর। আগামী 21 তারিখ আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কল্যাণপুরে বাবা ছেলেকে অপহরণের পর নির্যাতন করে চাঁদা আদায়, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্ত সহ 3 জন গ্রেফতার, আলামত জব্দ। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, ছলছাতুরির মাধ্যমে গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গুম প্রতিরোধে পরবর্তী সংসদ অধিবেশনে নতুন আইন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যখন আমরা 1947 বলি, যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননায় তিনি বলেন, স্বাক্ষর করা সনদ বাস্তবায়ন করবে বিএনপি। বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই আন্দোলনে শহীদ 5 সাংবাদিক পরিবারকে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উত্তাল জুলাইয়ের 2 বছর রাজপথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপামর জনতার মিছিলে সেদিন অন্য সবার মতো ছিলেন সাংবাদিকরাও। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বুলেটের আঘাতে প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন অনেকে। তাদের ও শহীদ পরিবারের কাছে জুলাই এক দগদগে ক্ষতচিহ্নের নাম। কি হারামো, আমার তো আছে আর এই 2টা সন্তান,
আমি প্রত্যেকটা মুহূর্তে ওদের নিয়ে অনেক ভয়ে থাকি। আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তাই বলতো, আমার যদি কখনো মৃত্যু হয়, কোনো বিপ্লব হলে আমি আমার জীবনটা সেখানে দিয়ে দিব। আন্দোলনে প্রাণ হারানোদের ত্যাগের কথা স্মরণ করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল নিহত 5 সাংবাদিকের পরিবারের হাতে তুলে দেয় ক্রেস্ট ও 1 লাখ টাকা করে নগদ সহায়তা। এ সময়ে সাংবাদিকদের অবদানের পাশাপাশি সমালোচনাও করেন আলোচকরা। বলেন, ফ্যাসিবাদ উত্থানের পেছনে সাংবাদিকদেরও ভূমিকা ছিল। একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন, একটা আওয়াজ আছে কারো, অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। আবার কোনো ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল। প্রধান অতিথির বক্তব্যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্র নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে, বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে বিএনপির 60 লাখ কর্মীর বিরুদ্ধে মামলা ও 1700 জনকে গুম করা হয়েছিল বলে জানান মির্জা ফখরুল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি 17 বছর ধরে যে আন্দোলন করে আসছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিয়মিত হিসাব জমা দিয়ে আসছে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের উপর বিএনপির সমর্থন থাকবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা ভোটে অংশ নিতে পারবে কিনা সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয় বলেও জানান রিজভী। এবারে নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, তারা নির্ধারণ করবেন। আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। বিএনপির নেতৃত্বে 17 বছর বিভিন্ন রাজনৈতিক দল করছিল, সেই লড়াইটা বিজয়ী হয়েছে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা নেমে এসে এই জুলাই মাসে, সেটি নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেতের গুলশানের প্রায় ৭,৫০০ বর্গফুটের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করা হয়। দুদক জানায়, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। গুলশান 2-এর 66 নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় গত ডিসেম্বরে দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 18 কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। রোববার সকালে পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি ও দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি, এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়,
যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে, এই কাজটা সম্পাদন করবে। দুদক জানিয়েছে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। এরই মধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পানির তোড়ে ভেসে গেল শত শত যানবাহন। আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর, নিরাপদ স্থানে হাজারো বাসিন্দা। নাগাল্যান্ডে ভারী বৃষ্টি, ভূমিধসে প্রাণহানি। সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মামলার এজাহারে অভিযোগ, সময় টেলিভিশনের বিজ্ঞাপন থেকে প্রায় 5.5 কোটি টাকা আত্মসাৎ করেন আসামিরা। সময় টেলিভিশনের সাবেক MD আহমেদ জোবাইরের এই মামলায় 7 জুলাই হাজির হতে সমন জারি করেন আদালত। তারা হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার CMM কোর্ট। উচ্চ আদালতের শুনানির পর আইনজীবী শিশির মনির জানান, নিম্ন আদালতের পরোয়ানা ও এই মামলার কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। এই দরখাস্ত শুনানি কখনোই কোম্পানির অথরিটি ছাড়া কিংবা ম্যানেজিং ডিরেক্টর ছাড়া এইভাবে মামলা দায়ের করা আইনসম্মত নয়। তাহলে যে কেউ কোম্পানির পক্ষে যে কোনো সময় যা ইচ্ছা তার বিরুদ্ধে মামলা করতে, ফৌজদারি মামলা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এই জন্য আজকে স্টে হয়েছে, শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি এই মামলাটা শুনানি অন্তে হাইকোর্ট ডিভিশন রুল অ্যাবসলিউট করবেন। রাজধানীর কল্যাণপুরে বাবা ছেলেকে অপহরণ, নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা তোলার সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে অপহরণ ও নির্যাতনের বেশ কিছু আলামতও জব্দ করেছে র্যাব। রাজধানীর সবুজবাগের এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের পর বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা ক্যাশ আউট করছিল প্রতারক চক্রের এক সদস্য। এই বিকাশ লেনদেনের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজি মামলার মূল আসামি বিল্লালের খোঁজ পায় র্যাব। যে চিলেকোঠার ঘরে বাবা ছেলেকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল, সেখান থেকেই তাকে আটক করা হয়। গেল 2 জুলাই মধ্যরাতে ব্যবসায়ী মাহফুজুর রহমান ও তার ছেলেকে রাজধানীর কল্যাণপুর থেকে অপহরণ করা হয়। 5 লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি না হলে চলে মারধর। প্রাণনাশের ভয়ে ভুক্তভোগীর স্বজনেরা অপহরণকারীর বিকাশে 50,000 টাকা পাঠান। মোবাইলের লক খুলে দে, তা আমি বললাম যে আমাকে দেন, আমি ইয়েটা খুলি, লকটা খুলি। এটা বলার সাথে সাথে ওনার বয়সী একজন ছেলে এসে লাঠি এতটুকু দিয়ে প্রচণ্ড মার। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে শনিবার কল্যাণপুর থেকে মূল অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে র্যাব। একই ঘটনায় তার সহযোগী জুম্মান ও ফয়সালকেও আটক করা হয়। রোববার র্যাব 4-এর এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। 5-6 জন একটি গ্রুপ এসে তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং সেখান থেকে দারুসালাম টাওয়ারের পাশে দিয়ে একটি পুরাতন একটি ভবনের ছাদে নিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঁদাবাজির এবং এই অপহরণের কয়েকটি মামলা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গল্পের ভাঁজে নাটক ও চলচ্চিত্রকে উপজীব্য করে প্রবেশ করেছেন ইতিহাস ও জীবন বাস্তবতায়, আর সবচেয়ে নিবিড় করে মিশে আছেন উপন্যাসের পরতে পরতে। বলছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা। 14তম মহাপ্রয়াণ দিবসে গল্পের জাদুকরকে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করেন স্বজন ও ভক্তরা। নুহাশপল্লীতে হুমায়ুন স্মরণে আসেন হিমরূপারা। বাংলা সাহিত্যে উজ্জ্বল এক নক্ষত্র হুমায়ুন আহমেদ। সহজ সরল ভাষা, জীবনের ছোট ছোট অনুভূতি আর অসাধারণ গল্প বলাই তিনি হয়ে ওঠেন কোটি পাঠকের প্রিয় লেখক। হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, ভক্ত শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান নুহাশপল্লীতে গল্পের জাদুকরের কবরে। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে আসেন পাঠকরা। হুমায়ুন আহমেদ যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, পেন্টিং
এগুলোর মাধ্যমে কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। দুই ছেলে নিনিত ও নিশাদকে নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাহন। লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। হুমায়ুন আহমেদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ না থাকা হতাশাজনক বলে জানান শাওন। 14 বছর ধরে জন্মদিন মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। নেত্রকোনা শহরেও স্মরণকথন অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই কালো ব্যাজ পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জে দোয়া মাহফিল ও পৈতৃক ভিটা কেন্দ্র আর কুতুবপুরে বিদ্যাপীঠে শোক পালন করা হয়। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জর্ডানে হামলায় 2 মার্কিন সেনা নিহতের পর ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেশমদ্বীপ, হাজিয়াবাদ, শাহজাগান এলাকায় আক্রমণের খবর পাওয়া গেছে। জবাবে ইরান ও কুয়েতের 2 মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে। মুজতবা খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না। এদিকে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে শত শত যানবাহন। স্থানীয় দরহালি নদীর বাঁধ ভেঙে বেলার কলোনি ও নতুন বাস স্ট্যান্ড সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জম্মু ও কাশ্মীরে বজ্রপাত সহ আরও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এদিকে নাগাল্যান্ডে ভারী বৃষ্টি ও ভূমিধসে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাতে বিশ্ব আসরের ফাইনালের মহারণ, চতুর্থ শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার অবসান চায় স্পেন। মহাকাব্যিক ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকরা। শাপলা চত্বর হত্যা মামলার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আসামি শেখ হাসিনা সহ অন্তত 41 জন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মঙ্গলবার, জানালেন চিফ প্রসিকিউটর। এবং জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, ছলচাতুরি করে গণভোট করার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা দেখছেন মির্জা ফখরুল। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। যশোর, অসংখ্য ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।